রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা নয় বিশ্বাস করি আপনি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমি ফিরোজ খান আরো একটি বার চলে এলাম ভৌতিক দুনিয়ায় নতুন একটা স্টোরি দিয়ে। আশা নয় আমি খুবই বিশ্বাস করি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, কেননা ঘটনাটি সাইকোলজিক্যাল হরর একটা স্টোরি এবং ঘটনার সর্বশেষে মেইন টুইস্ট আশা রাখি ভালো লাগবে। রাতের আকাশ ছিল ঘন কালো, চাঁদের কোনো চিহ্ন নেই। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের ফাঁকে বাতাসের শীষ দেওয়ার শব্দে একটা অস্বস্তিকর আবহ তৈরি হয়েছিল। আরিফের পুরনো বাড়ির ছাদে বসেছিল সেই আর তার ছোটবেলার বন্ধু সোহান। বহু বছর পর তাদের দেখা। আরিফের মুখে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ আর বের হচ্ছে না। সোহান প্রথমে হালকা কথাবার্তা চালানোর চেষ্টা করলো, কিন্তু আরিফের মনোযোগ ছিল অন্য কোথাও। কিরে, এমন বুক কালো করে বসে আছিস কেন বলতো? সোহান হাসতে হাসতে জিজ্ঞেস করলো। তার হাতে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া উঠছিল। আরিফ একটা গভীর শ্বাস ফেলল। তার চোখ ছাদের আলোর রীতিমতো অন্ধকার জমাট বেঁধে আছে। তুই কি কখনো এমন কিছু দেখেছিস যা বোঝানো যায় না? এমন কিছু যা শুনলে মানুষ তোকে পাগল করে দেয় বা পাগল বলে, বলতো? সোহানের হাসি বিলিয়ে গেল। আরিফের গলার স্বর কেমন যেন ছিল, রহস্যময়, যা তার শির দাঁড়াতে বেয়ে ঠান্ডা স্রোত বয়ে দিল। কি বলছিস? কি দেখেছিস বলতো? আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, যেন প্রতির শব্দ তার গলা থেকে জোর করে বের হচ্ছে। শোন, এটা এমন একটা ঘটনা যা আমাকে ভাবাচ্ছে, বুঝলি? এটা আমার বাবার কথা। বাবা মারা গেছেন যখন আমার বয়স 10 বছরের কাছাকাছি, কিন্তু তারপর থেকে আক্ষরিক অর্থে আমি তাকে দেখি। বাবার মৃত্যুর পরে আমি তাকে প্রায় দেখি। সোহানের ভ্রু রীতিমতো কোচকে গেল। মানে তুই কি বলতে চাস? তুই ভূত দেখছিস প্রতিনিয়ত? হ্যাঁ, কি যে বলছিস না, তুই পাগল হয়ে গেছিস? ভূত না, এটা ভূত নয়, ভূতের থেকেও ভয়ঙ্কর। আমি জানি না এটা কি, কিন্তু এটা আমার বাবার রূপ নিয়ে আমার সামনে আসে। সত্যি বলতে গত 20 বছর ধরে আমার সামনে আসছে। বাঁশঝাড়ের শব্দ তীক্ষ্ণ হয়ে উঠল। সোহান আরিফের দিকে তাকিয়ে রইল। কি বলবে কিছুই যেন বুঝতে পারছিল না। আরিফের চোখে গভীর ভয় যেন বাসা বেঁধেছে, যেন সে কোনো অতল গর্তের দিকে তাকিয়ে আছে। শুরু থেকে বলতো, সোহান বলল। তুই একটা কাজ কর, পুরো ঘটনাটা শুরু থেকে বল। আরিফের হাতের তালুতে মুখ ঘষল। শোন তাহলে, আমার বাবা ছিলেন শান্ত একজন মানুষ। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু তার মৃত্যুর পর আমার জীবনটা বলতে গেল। বাবা মারা যান হঠাৎই, হার্ট অ্যাটাক করে। আমি তখন ছোট, বুঝিনি কি হয়েছে, শুধু জানতাম বাবা আর ফিরবে না। কিন্তু তারপর থেকে তাকে দেখতে শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু এটা কোনো ভুল ছিল না রে বন্ধু, ভুল ছিল না। আরিফ থামলো, তার চোখ অন্ধকার চকচক করছিল। প্রথমবার দেখেছিলাম বাবার মৃত্যুর 1 মাস পর। আমি বাড়ির পেছনে আম গাছটান নিচে খেলছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাবা ভেতরে ডাকছিল। আমি বলের পিছনেই দৌড়াচ্ছিলাম। হঠাৎ দেখি বাবা গাছের ছায়া দাঁড়িয়ে আছে, সেই সাদা পাঞ্জাবি যেটা তিনি প্রায় পরতেন। আমি খুশি হয়ে চিৎকার করলাম, বাবা! কিন্তু
তার কাছে গিয়ে তার মুখটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সোহান কাঁপা গলায় বলল, কেন রে, কি দেখলি বলতো? তার মুখ, বাবার মুখ, কিন্তু চোখ দুটো যেন আমার ভেতর দিয়ে দেখছিল। কোনো আলো নেই, আর তার ঠোঁটে একটা হাসি, যেটা দেখে আমার মনে হলো আমি আমি মাটিতে পড়ে যাব। সে কিছুই বলল না জানিস, শুধু তাকিয়ে রইল। আমি দৌড়ে রীতিমতো মায়ের কাছে গেলাম, কিন্তু ফিরে তাকাতে সে আর নেই। এবার হতভম্ব হয়ে গেলাম। এতটুকু বলাতে সোহান চুপ হয়ে গেল। আরিফের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তুই নিশ্চয়ই মনের ভুল করেছিস ভাই, এটা মনে হচ্ছে তোর হ্যালুসিনেশন ছিল। আরিফ তিক্ত একটা হাসি দিল। আমিও এটা ভেবেছিলাম বুঝলি, কিন্তু এটা বারবার করতে শুরু করলো। কখনো রাতে আমার ঘরের জানালায়, কখনো বাড়ির পেছনে আম গাছটার কাছে, কখনো গাছের পুরনো মসজিদের পাশে, প্রতিবারই বাবার রূপে। কিন্তু সে ভয়ঙ্কর চোখ আর হাসি, ওরে বাবারে বাবা! আরিফের গলা ভারী হয়ে গেল। আমি মাকে কিছুই বলিনি, তিনি বাবার শোকে ভেঙে পড়েছিলেন, কিন্তু আমি জানতাম এটা বাবা নয়, এটা কোনো ভয়ঙ্কর কিছু, কোনো খারাপ কিছু, কোনো খারাপ জিন, যা বাবার রূপে আমার কাছে বারবার আসছে। ছাদের কোণে হঠাৎ করে পেঁচা ডেকে উঠল। সোহানের শরীর কেঁপে উঠল। তুই কি কাউকে বলেছিস নাকি বলতো? কাকে বলবো, কেউ তো বিশ্বাস করবে না। আমি নিজেই বুঝতে পারি না এটা কি, কিন্তু আমি জানি এটা আমাকে ছাড়বে না রে, ছাড়বে না। রাতের নিস্তব্ধতায় আরিফের কথাগুলো ভারী হয়ে বাতাসে ভাসতে শুরু করলো। সোহানের বড় হলো অন্ধকারটা আরো গাঢ় হয়ে উঠেছে। পরদিন সকালে সোহান আরিফের বাড়ির দিকে হাঁটছিল। গ্রামের সরু ধুলো মাখা রাস্তার দুপাশে ধান ক্ষেত আর বাঁশঝাড়। আকাশে যেন ঘন মেঘ জমেছে, রোদের তেজ আরো বেশি ম্লান হয়ে গেছে। আরিফের রাতের কথাগুলো সোহানের মাথায় ঘুরছিল। রাতের অন্ধকারে সেগুলো ভয়ঙ্কর লাগলেও দিনের আলোতেও তার মনে হচ্ছিল কিছু একটা যেন ঠিক নেই। বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ, যেন পচা পাতা আর কিছু অজানা মিশে আছে। আরিফের বাড়ির বারান্দায় পৌঁছে সোহান দেখল আরিফ আর একটা পুরনো ডায়েরি হাতে নিয়ে বসে আছে। ডায়েরির পাতাগুলো হলুদ, কোণগুলো ভাঁজ হয়ে গেছে। আরিফের চোখের নিচে কালো দাগ, যেন সারা রাত সে ঘুমায়নি। তার হাত কাঁপছিল, যেন ডায়েরি ধরে রাখতে কষ্ট হচ্ছে। এত সকালে? আরিফ হাসার চেষ্টা করলো, কিন্তু তার হাসিটা ফ্যাকাশে হয়ে গেল। তোর কথাগুলো মাথা থেকে যাচ্ছে না রে, সোহান সরাসরি বলল। সে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, তার চোখ আরিফের মুখে। তুই সত্যি বিশ্বাস করিস এটা কোনো জিন বা এমন কিছু? আরিফ ডায়েরিটা বন্ধ করে রাখলো, তার আঙ্গুলগুলো পাতার উপর দিয়ে ধীরে ধীরে বুলিয়ে দিল। আমি জানি না এটা কি, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা মনের ভুল নয় রে বন্ধু। তার গলাটা ভারী হয়ে গেল। প্রতিটি শব্দ বের করতে করতে তার যেন যুদ্ধ করতে হচ্ছে। সোহানের মনে হলো বারান্দার চারপাশের বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, তুই বললি এটা তোকে কষ্ট দেয়, কিন্তু কিভাবে? শুধু দেখা যায় নাকি আরো কিছু আছে বলতো? আরিফের চোখে একটা ছায়া পড়লো, যেন সে অন্ধকার কোহরে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে ডায়েরিটা খুললো, তার কাপা আঙ্গুল একটা পাতায় থামলো। এটা দেখ, সে বলল। ডায়েরিটা সোহানের দিকে এগিয়ে দিল। সোহান ডায়েরিটা হাতে দিল। পাতায় কাপা হাতে কয়েকটা লাইন লেখা। তুই আমার, তুই কোথাও যেতে পারবি না, আমি তোকে ছাড়বো না। লেখাগুলো দেখে সোহানের গলা শুকিয়ে গেল। কানেগুলোর দাঁত যেন আরিফের ভয়ের সাক্ষী। এইটা কে বলেছিল রে? সোহানের গলা কাঁপছিল। ওই জিনিসটা বাবার রূপে। আরিফের চোখ স্থির হয়ে গেল, তার গলা ফিস ফিস করে উঠল। এটা প্রথমবার ঘটেছিল আমি যখন 12 বছরে ছিলাম। বাদশাতে আমার ঘরে আমি ঘুম থেকে উঠে দেখি বাবা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে রে। তার সাদা পাঞ্জাবি, যেটা তিনি প্রায় পড়তেন, সেটা যেন অন্ধকার হালকা চলছে। আমি ভয় চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তার চোখ দেখে আমার গলা আটকে গেল। সেই চোখ কালো, ফাঁকা, যেন আমার ভেতর থেকে আত্মাকে দেখছে রে। খুব ভয় লাগছিল জানিস। সে বলল, তুই শুধু আমার, তুই কোথাও যেতে পারবি না। তারপর সে হাসলো,
সে হাসি যেন আমার হৃৎপিণ্ড থেমে যাবে রে, এতটা ভয়ঙ্কর ছিল সেই হাসি। সোহান ডায়েরিটা বন্ধ করে ফেললো। তার হাত কাঁপছিল। বারান্দার পাশে আম গাছের পাতা বাতাসে দুলছিল, কিন্তু শব্দটা যেন কোনো ফিসফিসের মতো শব্দ। তুই কখনো কিছু করার চেষ্টা করেছিস বলতো? মানে মৌলবি তাবিজ এসব, সত্যি করে বল। আরিফ মাথা নেড়ে বলল, অনেকবার চেষ্টা করেছি, গ্রামের মৌলবি, শহরের কবিরাজ, এমনকি একবার একজন ওঝার কাছেও গিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। যতবার কাউকে বলেছি তারা বলেছে এটা আমার মনের ভুল। কিন্তু আমি জানি এটা সত্য, এটা আমাকে ছাড়বে না। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। বারান্দার পাশে আম গাছের ডাল বাতাসে দুলছিল, কিন্তু সোহানের মনে হলো পাতার ফাঁকে কিছু একটা নড়ছে। সে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তার মনের ভেতরে একটা অস্বস্তি জন্ম নিল, যেন কেউ তাকে দেখছে। তুই এখনো তাকে দেখছিস? সোহান জিজ্ঞেস করলো। তার গলা শুকনো। আরিফ নিচু গলায় বলল, হ্যাঁ, গত সপ্তাহে আমি বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, পুকুরের পানি কালো। ঝড়ের আগে যেমন শান্ত থাকে না, হঠাৎ দেখি পুকুরের ওপারে সে দাঁড়িয়ে আছে, বাবার রূপে। তার চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর সেই হাসি। আমি পা ফসকে পড়ে যাচ্ছিলাম, কোনো মতে দৌড়ে বাড়িতে ফিরে এসেছি। সোহান আর কিছুই বলতে পারল না। তার মনে হচ্ছিল আরিফের কথাগুলো তার মাথার ভেতর থেকে একটা অন্ধকার জাল বুনছে। বারান্দার পাশে আম গাছের পাতা আবারও নড়ে উঠল। এবার শব্দটা আরো তীক্ষ্ণ হলো, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। তুই আমার, তুই আমার। সোহান চমকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। তার হৃৎপিণ্ডটা ধুক ধুক করতে লাগলো। তুই একা থাকিস না, বুঝতে পেরেছিস? একা থাকিস না রে, আমি আছি তোর সঙ্গে। সোহান কথাগুলো বলল। আরিফ তাকালো, তার চোখে কৃতজ্ঞতা, বিস্তৃত ভয়। তুই বুঝতে পারছিস না সোহান, সেটা আমাকে চায়, আমাকে নিয়ে যাবে রে, সে কোনো সময় নিয়ে যাবে। ও শুধু অপেক্ষা করছে কোন একটা দিনের, যেদিন আমাকে পাবে অপবিত্র অবস্থায়, সেদিন আমাকে নিয়ে যাবে। বারান্দার কোণে একটা ছায়া নড়ে উঠল। সোহান তাকালো, কিন্তু কিছুই নেই। তবুও তার শরীর যেন কেমন ঠান্ডা হয়ে গেল। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু সোহানের মন শান্ত হচ্ছিল না। আরিফের কথাগুলো তার মাথায় গেঁথে গিয়েছিল, যেন কোনো অদৃশ্য হাত তার মনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সে আরিফের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিল, কিন্তু রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখছিল। একটা ছায়া, যার মুখে ফাঁকা চোখ আর ভয়ঙ্কর হাসি। স্বপ্নে সে পাচ্ছিল একটা ফিসফিস শব্দ, তুই আমার, তুই আমার। প্রতিবার ঘুম ভেঙে সে ঘামে ভেজে যাচ্ছিল। তার হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছিল। এক বিকেলে সোহান আরিফকে ফোন করলো। তার হাত কাঁপছিল ফোন ধরতে। তুই কেমন আছিস? আরিফের গলা ক্লান্ত, ভাঙা। ঠিক আছি রে, তুই কেন ফোন করলি বলতো? তোর কথা খুব মনে পড়ছিল রে, সোহান বলল। হাসার চেষ্টা করলো, কিন্তু তার গলা শুকনো। তুই কি এখনো তাকে দেখিস, তোর বাবার রূপে সেই চিন্তাকে? আরিফ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, দেখা কর, আবার কিছু বলার আছে তোকে। সন্ধ্যার দিকে সোহান আরিফের বাড়িতে গেল। আরিফ তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ঘরের আলো বিরতি আনে পুরনো ছবিটা তুলছে। একটা ছবিটা আরিফের বাবা, মা আর ছোট্ট আরিফ। ছবিটা আরিফের বাবার চোখ যেন সোহানের দিকে তাকিয়ে আছে, যেন তার ভেতর দিয়ে দেখছে। সোহানের শরীর কেঁপে উঠল। সোহান জিজ্ঞেস করলো, তোর বাবার কথা কি কিছু মনে পড়ে? হ্যাঁ বলতো। আরিফ একটা চেয়ারে বসে পড়ল। তার হাতে সে ডায়েরিটা, পাতাগুলো হলুদ। আমি অনেক ভেবেছি, বাবার মৃত্যুর আগে কিছু ঘটেছিল। আমি তখন ছোট ছিলাম, বুঝিনি। বাবা রাতে প্রায় সময় বাইরে চলে যেতেন। বাবা বলতো কাজের জন্য বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এখন মনে হয় তিনি একটা কিছু রহস্যময় কিছু করতেন সেসব। সোহানের কৌতূহল বেড়ে গেল। সে বলল, অন্য কিছু মানে? আমার মনে হয় বাবা কোনো এক অন্ধকার শক্তি, যেমন ইফরিত জিনের সঙ্গে কোন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, অথবা সে কোনো ইফরিত জিনের পাল্লায় পড়েছিল। আমি জানি না, কিন্তু তার মৃত্যুর পর আমার পেছনে লেগেছে সেই ইফরিত জিনটা। ঘরের আলোটা হঠাৎ কেঁপে উঠল, যেন কেউ সুইচটা নাড়াচ্ছে। সোহান চমকে তাকালো। এইটা কি হলো? কিছু না, প্রায় হয়, আরিফ বলল, কিন্তু তার চোখে ভয় যেন বিস্তৃত ছিল। রাত গভীর হলো। আরিফ বলল,
সে শহরে গেছে, অন্য গ্রামে গেছে, কিন্তু এইটা তাকে ছাড়েনি। সেখানে যেখানেই যায় সেখানে আমাকে খুঁজে বের করে। আমার ঘরের জানালা, রাস্তার মোড়ে, এমনকি আমার স্বপ্নেও আসতে শুরু করেছে। সোহানের মনোযোগ ঘরের কোণে চলে গেল। একটা পুরনো আলমারির কাছে একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তার মনে হলো এইটা তাদের নয়। একটা মুখ, ফাঁকা চোখ, ভয়ঙ্কর হাসি। তার শরীর জমে গেল। আরিফ! সোহান চিৎকার করলো, ওইটা দেখ। আরিফ তাকালো, কিন্তু কাছে কিছুই ছিল না। কি দেখলি? তার গলা কাঁপছিল। তোর বাবার মতো। ওই মুখটা তোর বাবার মতো ছিল রে। সোহানের হৃৎপিণ্ডটা ধুক ধুক করছিল। আরিফের মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। আরিফ বলল, তুইও দেখলি? হ্যাঁ। তার চোখে আর ভয় মিশে গেল। এটা আমাকে একা ছেড়ে দেবে না রে, সে দেবে না। এখন তুই এর অংশ হয়ে গেছিস। ঘরের বাইরে বাতাসের শব্দ তীক্ষ্ণ হতে শুরু করলো। আম গাছের পাতার মধ্যে একটা ছায়া নড়ে উঠল, যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। সোহানের গলা শুকিয়ে গেল। আরিফ, আমাদের কিছু একটা করতে হবে, এটাকে থামাতে হবে। আরিফ মাথা নেড়ে বলল, বিশ্বাস কর বন্ধু, সব চেষ্টা করেছি, এটা থামে না রে, থামে না। রাতের অন্ধকারে চারদিক আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঘরের দেয়ালগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। সোহান আরিফের বাড়ি থেকে ফিরে এসেছিল, কিন্তু তার মন শান্ত হচ্ছিল না। রাতে তার ঘুম আসছিল না। বারবার শুধু মনে হচ্ছিল সেই ফ্রিতে জিনের কথা। আর প্রতিবার চোখ বন্ধ করলে সেই মুখটা ভেসে উঠছিল, ফাঁকা চোখ, ভয়ঙ্কর হাসি। তার মনে হচ্ছিল সে আরিফের গল্পের একটা অংশ হয়ে গেছে। সে ঠিক করলো আরিফের সঙ্গে আরেকবার কথা বলবে। এই জিনিসটা কেন আরিফের পেছন লেগেছে, এটা কি চায়, সে জানতে চায়। এক সন্ধ্যায় আবারও আরিফের বাড়িতে গেল। আরিফ বাড়ির পেছনে আম গাছের নিচে বসেছিল। তার পাশে লণ্ঠন জ্বলছে, মৃদু আলো ছড়াচ্ছিল। আরিফের মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ আরো গাঢ় হয়ে গেছে। তার হাতে একটা পুরনো ছবি, যেখানে তার বাবা হাসছেন। তুই কেন এলি রে? আরিফের গলাটা ক্লান্ত, যেন তার ভেতরের শক্তি শেষ হয়ে গেছে। আমি তোকে একা ছাড়বো না রে, তুই যা বলছিস আমি বিশ্বাস করে, আমি নিজে দেখেছি। আরিফ ছবিটার দিকে তাকালো। তুই দেখছিস তাই না? এখন তুইও জানিস এই ফ্রিদ কতটা ভয়ঙ্কর। আমি এর থেকে পালাতে পারিনি, কেউ পারবে না। দুজন কথা বলতে থাকলো। আরিফ বলল, সে মৌলবী তাবিজ দেওয়ার সব চেষ্টা করেছে, এটা আমার ভাগ্য। আমি এটা থেকে মুক্তি পাবো না। রাত গভীর হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো, যেন বাতাসে কিছু একটা মিশে গেছে। হঠাৎ আরিফ থেমে গেল। তার চোখ স্থির, যেন কিছুটা দেখছে। সোহান তার দৃষ্টি অনুসরণ করলো। আম গাছের ছায়ায় একটা ফিগার, সাদা পাঞ্জাবি, আরিফের বাবার মুখ। তার চোখ ফাঁকা, ঠোঁটে সেই হাসিটা। সোহানের শরীর মুহূর্তে জমে গেল। আরিফ, ওটা কি? আরিফ ধীরে ধীরে পেছনে তাকালো। ছায়াটা এগিয়ে আসছিল। তার পদচারণার কোনো শব্দ নেই, যেন মাটির উপরে ভেসে ভেসে আসছে। তুই বাবার! আরিফের বুক ফ্যাকাশে হয়ে গেল। সে পিছিয়ে যাচ্ছিল, তার পা কাঁপছিল। হঠাৎ সে বুকে হাত দিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ অসীম ভয়। তার শরীর কুঁকড়ে গেল, বোঝা যাচ্ছিল সে মুহূর্তে হার্ট অ্যাটাক করেছে। এবং মাটিতে গড়িয়ে পড়ার পর তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। সোহান চিৎকার করে দৌড় দিল, আরিফ! কিন্তু আরিফ আর নড়ছিল না। তার হৃৎপিণ্ড থেমে গেছে। মুহূর্তে মানুষটা এক মৃত ব্যক্তিতে পরিণত হয়েছে। সোহান পিছিয়ে তাকালো। ছাটা আর সেখানে ছিল না, কিন্তু বাতাসে একটা ফিস ফিস শব্দ তখনও ভেসে আসছিল। তুই আমার, তোকে আমি নিয়ে যাব। সোহানের শরীর কাঁপছিল। সে আরিফের নিথর দেহের পাশে বসে পড়ল। তার চোখ অশ্রু গড়াচ্ছিল। রাতের অন্ধকার তাকে গ্রাস করছিল, আর মনে হচ্ছিল সে কখনোই অন্ধকার থেকে বের হতে পারবে না। জেফরি ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করে দিবেন ভৌতিক দুনিয়ায়। আশা নয়, বিশ্বাস করি আপনি অবশ্যই দারুণভাবে ঘটনাটি শেয়ার করে দেবেন। এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি ভাইয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই, অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরো স্টোরির জন্য। সত্যি অসাধারণ একটা ঘটনা ছিল, অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্টটা সার্থক হয়ে যাবে। দারুণ ছিল, সত্যি বললাম, অসাধারণ একটা ঘটনা ছিল। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, অ্যান্ড ইন্টারেস্টিং লাগলেই মানে কষ্টটা সার্থক হয়েই যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সত্যি অদ্ভুত একটা সুন্দর ঘটনা ছিল, অ্যান্ড ভয় লাগছিল। পুরো স্টোরি কেমন যেন একটা ভয়ঙ্কর হারহীন করা একটা ব্যাপার স্যাপার ছিল আর কি, স্টোরির ভিতরে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনার জন্য। ইনশাল্লাহ আপনার পরবর্তী ঘটনা খুব দ্রুতই আমরা পেয়ে যাব, অ্যান্ড আমাদের ফিরোজ ভাই থাকা মানেই কিন্তু ঘটনা বেসিক্যালি উড়ে যাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই স্টোরির জন্য, অ্যান্ড পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। সো এই ছিল ঘটনা। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটা স্টোরি পড়বো। স্টোরিটা বেশি বড় নয়, বাট হ্যাঁ ইন্টারেস্টিং স্টোরি। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মঈন। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী গাজীপুর পড়াশোনা করি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত অনেক কিছু দেখেছি, তবে 2021 সালে যে অভিজ্ঞতা আমার জীবনে হয়েছিল তা কোনোদিন ভুলতে পারবো না। এই গল্প কোনো রংচঙে ভৌতিক গল্প বানিয়ে বলছি না। আমি যা দেখেছি, যেটা আমার মামাতো ভাই শাহরিয়ার ফাহিমের জীবনে ঘটেছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার শুরু আমার নানা বাড়ি থেকে। আমার নানা বাড়িটা খুব নিরিবিলি এবং শান্ত ছিল, কিন্তু গ্রামের এক প্রান্তে বাঁশ ছাড়ার পুরনো গম্বুজের পাশে ছিল এক বিধবা মহিলার ভাঙা ঘর। ঘরটা প্রায় 60 বছর পুরনো। সে মহিলার নাম ছিল রাশেদা। লোকজন বলতো রাশেদা একসময় বড় হুজুরের বউ ছিল, কিন্তু স্বামীর মৃত্যুর পর সে একেবারেই একা হয়ে যায়, আর ধীরে ধীরে গ্রামের মানুষের চোখে ভিন্ন রকম হয়ে ওঠে। কেউ কেউ বলতো সে নাকি কালো জাদু করত এবং খারাপ জিন পুষত। আমি ছোটবেলা থেকে শুনেছি রাশেদা রাত বিরেতে আম গাছে উঠত, ছায়ার সাথে কথা বলতো, আর মাঝে মাঝে মাটির ঘরের ভেতর থেকে কেউ কেউ আওয়াজ শুনত। গলায় গলা মিলিয়ে কেউ কোরআন তালাওয়াত করত, কিন্তু তা ছিল সম্পূর্ণ বিকৃত, মানে কেউ কোরআনের আয়াত বিকৃত করে পড়ছে। যাই হোক, প্রায় 60 বছর আগে রাশেদা মারা যায়। তার মৃত্যুর পর সেই বাড়িটা আর কেউ ছয় না, কিন্তু ঘটনা শুরু হয় সেখান থেকে। আমার মামাতো ভাই শাহরিয়ার ফাহিম তখন ঢাকা থেকে কয়েক মাসের জন্য গ্রামে এসেছিল। ও একটু শান্ত ধরনের ছিল, ধর্ম চর্চা করে, ফজরের নামাজ কাজা করে না, কিন্তু গ্রামের বাড়িতে আসার 2 সপ্তাহের মধ্যে ওরা আচরণ পাল্টে যেতে লাগলো। শুরুর দিকে বিষয়টা চোখে পড়েনি। প্রথমে সে মাঝরাতে ঘুম ভেঙে জানালার বাইরে তাকাতো আর কারো সঙ্গে কথা বলতো। ওর মা ভাবতেন হয়তো ঘুমের ঘোরে কথা বলছি, কিন্তু এক রাতে আমি ওদের বাড়িতেই ছিলাম। রাত 2টো হবে, আমি বাথরুমে যাচ্ছি, দেখি ফাহিম উঠানে দাঁড়িয়ে একটা ফিস করে আওয়াজ করে বলছে, আমি খেয়াল রাখছি, আপনি চিন্তা করবেন না, ওকে ভয় দেখাবো না। আমি পেছন পেছন ডাক দিলাম, ফাহিম। সে ধপ করে বসে পড়ল। আমি ওকে ধরতে যাব, দেখি শরীর বরফের মতো ঠান্ডা, চোখের পাতা কাঁপছে, কিন্তু মুখ শক্ত করে কিছু একটা গুনগুন করছে। আমি তখন ওর মাকে ডাকলাম। সকাল হতে ওকে নিয়ে সবার প্রথমে এলাকার বাউনানা হুজুরের কাছে গিয়ে দেয়া হলো। হুজুর অনেক অনেক অভিজ্ঞ, যার প্রথমে বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। হুজুর ফাহিমকে দেখে বললেন, এটা তো সাধারণ কিছু নয়, ওর ভেতরে কিছুটা আছে, তবে খুব গভীরভাবে ধরেছে ওকে। তিনি কিছুটা পানি পড়া এবং তাবিজ পড়া দিলেন। ফাহিম কিছুটা শান্ত ছিলেন, কিন্তু হুজুর যখন দ্বিতীয়বার কিছু দোয়া পড়তে শুরু করলেন, তখন ফাহিম হঠাৎ হাসতে লাগলো। এইটা কোনো সাধারণ হাসি নয়, একটা বিকৃত হাসি, যার নাক মুখ দিয়ে গলা দিয়ে যেন দুজন মানুষ একসাথে কথা বলছে আর হাসছে। হুজুর থমকে গেলেন। হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, তোমরা ফাহিমকে 3 দিন আমার কাছে রেখে যাও, আমি দেখবো ওর ভিতরে কি হয়েছে।
দিন আমরা গ্রামের বাড়িতে ছিলাম আর ফাহিম হুজুরের কাছে ছিল। প্রথম দিন কিছুই হয়নি। দ্বিতীয় দিন বিকেলে হুজুর বাড়ির পেছনে পুকুরের একটা বড় সাপ দেখা গেল, গায়ে সাদা ফোঁটা। গ্রামের মানুষ বলল আগে কেউ এটা দেখেনি। হুজুর বললেন, এটা কোনো সাধারণ সাপ নয়, এটা ওকে অনুসরণ করছে। তৃতীয় দিন রাতে হুজুর ফাহিমকে তাবিজ পরানোর সময় হঠাৎ বাতি নিভে গেল। সাথে সাথে ঘরের ভেতরে একটা শীতল বাতাস বয়ে গেল, যেন কেউ আমাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর ফাহিম হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলল, আমি বলছি না, আমি তো বলেছি দেখা চলমু। ও খুশি ছিল না। হুজুর তখন আয়তাল কুরসি পড়া শুরু করলেন এবং একটা পানির বোতল দম করলেন। সেটা ফাহিমের মাথায় ঢালতেই সে চিৎকার দিয়ে উঠল আর বলল, তুই মরবি হুজুর, তুই মরবি। সে রাশেদ আমার মা ছিল। এই প্রথম বুঝলাম ফাহিমের শরীরের ভিতরে শুধু জিন নয়, এমন কিছু আছে যেটা রাশেদের মা লালন পালন করতেন। এরপর ফাহিমকে নিয়ে গেলাম আর একটা বড় হুজুরের কাছে। বলে রাখা ভালো, এই হুজুরের ঠিকানা আগের হুজুরে দিয়েছিল। যাত্রার সময় ফাহিম ঘুমিয়েছিল, কিন্তু যখন হুজুর দরবারের গেটের সামনে পৌঁছলাম তখন সে হঠাৎ করে দরজার দিক থেকে সরে দাঁড়িয়ে এসে বলল, না, আমি এখানে ঢুকবো না। ও এখানে দাঁড়ায় আছে, ও এখানে আছে। আমরা চারজন ধরে ওকে রীতিমতো টানতে টানতে ভেতরে ঢুকালাম। পীর সাহেব বললেন, ওকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমি ভেতরে দেখছি। 15 মিনিট পর দরজা খুলে হুজুর ঘর থেকে বের হলেন। তার চেহারা রীতিমতো ভীত সন্ত্রস্ত। বললেন, এটা কোনো সাধারণ জিন না, এটা লালন পালন করা জিন। বহু বছর ধরে কেউ এটাকে পূজা দিয়েছে। এটা ওর উপরে সরানো সহজ নয়। আমার বুকটা কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি হবে হুজুর? তিনি বললেন, তোমরা একজন কবিরাজের কাছে যাও, তার নাম হেলাল কবিরাজ। তিনি হয়তোবা এটার একটা ব্যবস্থা করতে পারবেন, কিন্তু তিনিও অনেক সময় ওস্তাদের সমর্পন্ন হন, কারণ এইটা খুব শক্তিশালী জিন। এটাকে কেউ ছায়া পালক বলে, শয়তানের পুজো করে এটাকে লালন পালন করতে হয়। এটা ভয়ঙ্কর এক জিন। আমরা 1 সপ্তাহ পর চলে গেলাম নেত্রকোনার কোল ঘেঁষে থাকা এক গ্রামের দিকে, যেখানে হেলাল কবিরাজ থাকেন। মানুষ তাকে ভয় পায়, আবার শ্রদ্ধাও করে। তিনি রাতের বেলায় ঝাড়ফুঁক করেন না, কেবল ফজরের পরে আর মাগরিবের পরে কিছু সময় দেন। ফাহিমকে নিয়ে যখন তার কাছে পৌঁছালাম তখন হেলাল কবিরাজ আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা বড্ড দেরি করে ফেলেছ। ও তো এখন পুরোপুরি ভাবে ছেলেটার শরীর দখল করে ফেলেছে। আমরা অবাক হয়ে গেলাম। কোনো তথ্য না জেনে তিনি ঠিক কি বলে ফেললেন। তিনি বললেন, এই জিনটা ওর আপন কেউ নয়, এক মহিলা একে বড় করেছে। ছেলেটা সে বাড়ির আশেপাশে গিয়েছিল, তাই ধরে ফেলেছে। এর নাম জুলকাফুর। এই আগুন জাতের জিন আর ভয়ঙ্কর কিছু পোষ্য। তিনি ফাহিমের কপালে লিখে দম করলেন। তারপর মাটিতে এক আংটা দিয়ে বৃত্ত আঁকলেন এবং বললেন, এই বৃত্তে কাউকে আসতে দিও না, আমি ওকে কিছু জিজ্ঞেস করব। হেলাল কবিরাজ ফাহিমের সামনে কিছু পাঠ করতে শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যেই ফাহিম হঠাৎ করে চোখ বড় বড় করে তাকালো, গলা বদলে বলল, তুই কে? তুই কিসের জন্য এসেছিস? আমি তোদের চিনি না। এটা ছিল একটা জিনের গলা, একদম মোটা কোমট কাঠের মতো বিভৎস কণ্ঠ। হেলাল কবিরাজ বললেন, তুই রাশেদ আর জুলকাফুর, তোর সময় শেষ। সেটা কেন ধরেছিস সত্যি করে বল। জিন ফাহিমের কনায় বলে উঠল, ওর পায়ের ছায়া আমার ঘরের থালায় পড়েছে। আমার ইচ্ছে হয়েছিল তাকে পছন্দ করেছিলাম। এই কথা শুনে আমার বামি পাশে বসে কাঁদতে শুরু করলো। কবিরাজ থামলেন না। হঠাৎ ফাহিম বমি করলো। রক্ত আর কালি মিশ্রিত অদ্ভুত ধরনের এক তরল বেরিয়ে এলো। আমি নিজে চোখে দেখেছি সাদা কাপড় এক মুহূর্তেই কালো হয়ে গেল। আমার কাশ শিউরে উঠল। হেলাল কবিরাজ তখন আমাদের বললেন, আমার ক্ষমতা সীমিত, এর পেছনে রাশেদার কালো জাদুর ছায়া আছে। ও মারা গেলেও ওর পোষ্য জিন এখনো সক্রিয় আছে। ওর রক্ত যেখানে যেখানে পড়েছিল সেই সব জায়গা থেকে শক্তি নিচ্ছে, আর আমাদের ওস্তাদের কাছে নিতে হবে। আমার মনে হচ্ছে আমি পারবো না।
আমরা আর কিছু ভাবার আগে হেলাল কবিরাজ আমাদের নিয়ে চললেন কিশোরগঞ্জের এক গভীর গ্রামে। ওখানেই থাকেন তার ওস্তাদ। হিলাল কবিরাজের আদেশ ছিল ওস্তাদের নাম যেন না বলি কোথাও, তার নাম গোপন রাখলাম। আমরা যখন ওস্তাদের কাছে গিয়ে পৌঁছালাম তখন রাত প্রায় 9:30 হবে। গ্রামটা ঘোটে অন্ধকার, কুয়াশায় ঢাকা। হুজুর আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের দেখে বললেন, ও চলে এসেছে। আমি স্বপ্নে দেখেছি ও চলে এসেছে। তার গলার স্বর কিরকম যেন অদ্ভুত শান্ত ছিল, চোখ দুটো অজানা এক আতঙ্কিত আভাস দিচ্ছিল। আর ওস্তাদ বললেন, এই আত্মা পোষা রাশেদা একটা সময় আমার কাছেও এসেছিল সাহায্যের জন্য, কিন্তু আমি জানতাম সে কি করতো। সে তাবিজে আগুন এবং ঝাড়ফুঁক ভয়ঙ্কর কুফরি জানতো। তারপরে তো জিন জুলকাফুর একটা সব মানুষের ঘরেও আগুন ধরিয়ে দিয়েছিল। সে মারা যাওয়ার পর এই জিনকে কোথাও বন্দি করা হয়নি, বরং রাশেদের আত্মার ছায়া নিয়ে এখনো কাজ করে যাচ্ছে। হুজুর বললেন, আমি ওকে ডাকবো, তবে আগে বলে দিচ্ছি এই আমলের সময় ফাহিমের শরীর ভেঙে যাবে, রক্ত বের হতে পারে, কেউ ভয় পাবেন না। আমরা 3 জন মিলে ফাহিমকে ধরে রাখলাম। হুজুর শুরু করলেন সূরা জিন, সূরা সাফফাত, আয়াতুল কুরসি এবং আরো কিছু গোপন দোয়া যেগুলো এখানে বলা সম্ভব নয় জেফরি ভাই, এই জন্য দুঃখিত। হঠাৎ বাতাস থেমে গেল, পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ ফাহিম এমন ভাবে তুলতে শুরু করলো যেন 100 কেজির কেউ টানছে। সে যখন চোখ বন্ধ করলো চিৎকার করতে লাগলো আর বলল, তুই মিথ্যা বলছিস, তুই রাশেদার জানিস না, রাশেদাকে জানিস না। ওর দোয়া তোর হাত শুকিয়ে দিয়েছে, আমাকে বংশ নির্বংশ করে দিচ্ছিস তুই। এবার হুজুর একটা দোয়া পড়া আমার তামার পাথর ফাহিমের কপালে ছুঁয়ে দিলেন। তারপর ফাহিম কেঁপে উঠল আর আমার জীবনেও শোনা সবচাইতে গা ছমছমে আওয়াজটা বের হলো, একটা বাঘ আর মানুষের গলার মাঝামাঝি ভয়ঙ্কর ফুঙ্কার। ঘরের কোনায় রাখা আয়নাটা হঠাৎ করে খান খান হয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা একটা ছোট্ট কোরআন শরীফ মেঝেতে পড়ল, নিজে থেকে রীতিমতো খুলে গেল সূরা নাস এর পাতায়। হুজুর তখন বললেন, এই আয়াত সহ্য করতে পারবি না, তুই আগুনের তৈরি, আমার রাব্বের শক্তি তুই পারবি না রে, তোকে কিন্তু পুড়িয়ে দিবে। ফাহিম তখন হঠাৎ শান্ত হয়ে গেল, চোখ বন্ধ, কয়েক মিনিটের নীরবতা। তারপর সে নিজেই বলল, আমি চলে যাই, কিন্তু আমার ঘর ওরা ছায়া গেলে আবারও ফিরবো। আমি রাশেদার ছেলে, আমার জায়গায় আমি ফিরে আসবো। সেই মুহূর্তে পুরো ঘরে একটা ধপ ধপ করে শব্দ হলো, যেন ভারী কিছু একটা পড়ে গেল। হুজুর সাথে সাথে বললেন, ও এখন চলে গেছে, কিন্তু তার ছায়া থাকবে আরো 7 দিন। আর এই 7 দিনের ব্যবধান থাকবে। সূর্য ওঠার পর ঘর থেকে বের হবে, সূর্য ডোবার আগে দরজা বন্ধ করে নিবি। ফাহিমকে 7 দিন পানি পড়া খাওয়াবি, আর রাতে কোরআন তালাওয়াত চলবে ঘরে, ঠিক আছে? কোনোভাবে যেন কোরআন তালাওয়াত না থামে। আমরা হুজুর কথা মেনে নিলাম। 7 দিন পর ফাহিম সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, আগের মতোই স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কোনো স্মৃতি ছিল না তার মধ্যে ওই সময়। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ছিল, ফাহিম এখন রাত 9টার পর দরজা একা খুলে না, আর কোনো আয়নার সামনে দাঁড়ালে সে 1 মিনিটের বেশি তাকাতে পারে না। আমি আজও বুঝতে পারি না আসলে কি হয়েছিল। আমি শপথ করে বলতে পারি এই ঘটনাটি সত্য ছিল, আমার চোখের দেখা সামনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি প্রকাশ করা হলে কৃতজ্ঞ থাকবো। ঘটনা প্রকাশ করা হলে আমাকে জানাবেন। যোগাযোগ নাম্বার এটা, এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল আল মুইন শাহরিয়ার ফাহিম ছিল। ঘটনাটি ভালো লাগবে ভাইয়া পড়ে শোনাবেন। 100% রিয়েল স্টোরি এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফিজ মোহাম্মদ মঈন ভাই। মাই গড, হোয়াট এ বিউটিফুল স্টোরি। আপনার এর আগে একটা স্টোরি শেয়ার হয়েছিল আমাদের এখানে, মানে এই স্টোরিটা না একটু বেশি জোস ছিল। আমি বলবো যে অসাধারণ একটা স্টোরি ছিল। দিস ইজ আনডাউটলি বেস্ট একটা স্টোরি ছিল। ওয়াও ওয়াও বলতেই হবে, ওয়াও একটা স্টোরি ছিল, বেশি জোস একটা স্টোরি ছিল। না বিলিভ আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে, অ্যান্ড স্টোরিটা বেশ ক্রিপি একটা স্টোরি ছিল। ভাই আপনাদের কাছে এরকম স্টোরি চাই, সত্যি বলছি, মন ঠান্ডা হয়ে গেল। সত্যি বললাম, অসাধারণ একটা ঘটনা ছিল। দিস ইজ বেসিক্যালি অসম্ভব রকম ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ
অ্যামেজিং থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটা ভালো লেগেছে। আমি আর দেরি করবো না, আমি এতটুকু শুধু বলতে পারি যে হাফিজ মহিনুদ্দিন ভাই, আপনার কাছে যদি এরকম আরো অনেক স্টোরি থাকে দেন ডেফিনেটলি একটু দ্রুত পাঠাবেন। আমি আমার একটা ইমেল আইডি দিচ্ছি, অবশ্যই আপনি ইমেলই পাঠাবেন। এবং অবশ্যই আমি আরেকটা জিনিস আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আমাকে যেটা করবেন সেটা হচ্ছে ঘটনা পাঠানোর পর একটা নক দিবেন যে আপনি ঘটনাটা পাঠিয়েছেন, তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনার স্টোরি সবার কাছে আশা করছি ভালো লাগবে পড়ে শোনাবো। অ্যান্ড এরপরে আপনি আরো কিছু স্টোরি পাঠাবেন, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আর দেরি করবো না, এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোড একটু ছোট, বাট হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবারও কথা হবে আপনাদের সাথে নতুন স্টোরিতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।